আমার প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলছি শুনুন। আপনারা না মুশকিল হয় খুবই ক্ষুদ্র বিষয় নিয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন এবং আলোচনা শুরু করে দেন উদ্বিগ্ন হয়ে আর কি। তা আমার বক্তব্য হচ্ছে যে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এত বড় লম্বা পোস্ট করার আপনার দরকার নেই। দ্য অনারেবল এমপি অফ যাদবপুর মাননীয়া সায়নী দেবী, আপনি শুধু এইটুকু লিখে দিন যে আপনাকে সেন্ট্রাল এজেন্সি টিচার্স রিক্রুটমেন্ট ক্যাম্পের কেসে কেন ডেকেছিল। এক, দুই, আপনাদের চ্যানেলে আজ প্রথমবার বলছি এটা নিয়ে আপনি পোস্ট দেবেন, আমি দেখার অপেক্ষায় থাকলাম। নাহলে আপনাকে আমি দেখাবো, আপনি তৈরি থাকুন। ওপেন চ্যালেঞ্জ। আপনি যে স্টেটমেন্ট দিয়ে এসছেন তারপর সেকেন্ড স্টেটমেন্ট তৈরি হচ্ছে, মানে সেকেন্ড এনকোয়ারি পেপার তৈরি হচ্ছে, আপনার কাছে আসবে যে কোনোদিন আপনি রেডি হন। আপনাকে বলে দিই এটা আমরা শেষ দেখব। এই যে এত ছেলের চাকরি চলে গেল, এত কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে টিচার্স রিক্রুটমেন্ট ক্যাম্পে, তাতে কুন্তলবাবুর অ্যাকাউন্ট থেকে কোন অভিনেত্রীর কাছে টাকা গেছে আপনার রেফারেন্সে সেটা আমরা বলে দেব। কত টাকা গেছে বলে দেব। গাড়ি কে নিয়েছেন বলে দেব, দামি গাড়ি। ফ্ল্যাট কে নিয়েছেন বলে দেব। আপনার সাথে কি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হয়েছে সেটাও বলে দেব। এবং আপনাকে এটা ফেস করতে হবে, আপনি তৈরি থাকুন। আপনাকে বলতে হবে যে আপনি কেন এই স্ক্যাম্পে কানেক্টেড, আপনার জন্য কেন আপনি একজন যুব নেত্রী ছিলেন, সেই ক্ষমতা আপনি কোথায় কোথায় অপপ্রয়োগ করেছেন, এবং তার জন্য চাকরি দেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে কি লেনদেন ঘটেছে, এসবের উত্তর দিতে হবে। এখন তো সবে সন্ধে কলি, এখনই আপনি এত উত্তেজিত হয়ে বড় বড় পোস্ট করবেন না। এত আপনার জন্য সমস্ত ঘোষেরা দায়ী নন, আপনাকে বুঝতে হবে। আপনি জানুন আমাদেরও ঘোষ আছে, সজল ঘোষ। তাকে না মাঠে নেমে লড়াই করে ছাত্র সংগঠন করে নেতা হতে হয়েছে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এসব ডায়লগ দেওয়া তিনি শুরু করেননি। ছবিতে স্ক্রিপ্টের ডায়লগ দেওয়া অনেক সোজা, সবে তো মাঠে নেমেছেন। অপেক্ষা করুন। জীবনে অপোজিশন ফেস করেছেন নাকি? সরকারি দলে ছিলেন, করতেন তো সিপিএম, করেছেন তো তৃণমূল কংগ্রেস শাসকে এসেছেন। এই তো সবে 3 দিন হয়েছে বিরোধী, এখনই লাফাবেন না। যে স্ক্যাম করেছেন আগে সেগুলোর উত্তর দেবেন, তারপর দরকার হলে কিছুদিন শিগরে থাকবেন, তারপর গিয়ে রিয়াক্ট করবেন। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, কেন আপনাকে সেন্ট্রাল এজেন্সি ডেকেছিল? কি এনকোয়ারিতে আপনি এখনো পর্যন্ত রয়েছেন? আন্ডার এনকোয়ারি। শুনুন শুনুন, এই হাজার হাজার ছেলেদের স্ক্যাম, চাকরি যাওয়ার, তাতে কেন আপনাকে ডেকে পাঠিয়েছিল? কুন্তল বাবুর সাথে কি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আছে, কি কি ঘটনার কানেকশন ছিল আপনার, সেই সবের তদন্ত হবে। এখনো তদন্ত শেষ হয়ে যায়নি। উনি তো লিগ্যাল অ্যাকশন নেবার কথা বলছেন। ওর যিনি ইলিগ্যাল কাজ করেছেন তিনি আবার ইলেকশন এই লিগ্যাল অ্যাকশন নেবেন। চোরের মায়ের বড় গলা। আমি চুরি করেছি, চোরকে চোর বলা যাবে না। এই সায়নী ঘোষ আর এই সায়নী ঘোষ এক? আরে শুনুন না, কে সায়নী ঘোষ? উনি নন তো। ওনার তো এটাই বক্তব্য যে এই সায়নী ঘোষ অন্য সায়নী ঘোষ, আমি এসব নেই, আমি এখানে আমার কোনো বক্তব্য নেই। কদিন পর যখন ভাঙতে যাবে তখন লোক খুঁজে নেবে কোন সায়নী ঘোষ। চাপ নেবেন না আপনি। আপনি এই ব্যাপারটা নিয়ে মাথা কম ঘামান সায়নী ঘোষের জন্য। আমি আপনাকে বলছি সায়নী ঘোষের সব থেকে 2টো ফ্ল্যাট কিনেছে কি 4টে বাড়ি কিনেছে, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট যে পশ্চিম বাংলায় হাজার হাজার ছেলের চাকরি চলে গেছে আপনার টিচার্স রিক্রুটমেন্ট ক্যাম্পের জন্য। আপনি করেছেন। সায়নী ঘোষ তদন্তে আপনাকে তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছিল, খাতা বন্ধ হয়নি, খাতা খোলা। যে কোনো দিন আপনাকে ডাকবে, আপনাকে উত্তর দিতে হবে, নাহলে আপনাকে শ্রীঘরে যেতে হবে। বি প্রিপেয়ার্ড। আর দম থাকলে এটা একটা টুইটে উত্তর দেবেন, বলবেন যে এটা ঠিক না, আপনাকে ডাকেনি সিবিআই, এটা ঠিক না যে আপনাকে ইনকোয়ারি ফেস করতে হয়নি, এটা ঠিক না। যদি এর থেকেও বেশি ঠিক না করে আপনি পোস্ট করেন, আপনি স্টেটমেন্টে কি বলেছেন, কি ঘটনা ঘটেছে, কি হয়েছে ভিতরে, সব আসবে। আপনি চাপ নেবেন না। বেশ, আমরা একটু শুনি। আপনি সজল ঘোষের কথা বললেন, সজল ঘোষ কি বলেছেন আমরা একটু শোনাই। গরিবের ছেলে বেচারা, মাছ ভাতও জোটে না, অত্যন্ত গরিব, চেচিদ্দে খায়। হ্যাঁ, ওই কয়লা গরু বেচে যতটুকু রোজগার হয় ততটুকু দিয়েই সংসার চালায়। মাত্র 43টা প্রপার্টি, ওর থেকে ফাইজ খানের অনেক এগিয়ে। জাভেদ খানের ছেলে, তার 90টা। আহা গো, সত্যি হীরক রাজারও এত সম্পত্তি ছিল না, হীরক রানীদের যত সম্পত্তি বানিয়ে দিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী না, প্রাক্তন স্বভাব পরিবর্তন করুন, এটা দেখাবেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী যে সততার প্রতীক, হাওয়াই চটি পরে ঘুরে, হ্যাঁ, 300 টাকার শাড়ি, 100 টাকার হাওয়াই চটি, হ্যাঁ 300 টাকার
ওটাও সদ নাকি? ওটাও সদ নাকি? ওর থেকে বড় অসৎ ভূভারতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। দক্ষিণ ভারতে অনেক অনেক টাকার স্ক্যাম হতো, হ্যাঁ, তো তারাও একে দেখলে লজ্জা পাবে। তারাও তো সততার নাটক করতো না। ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েটটা দিতে পারলাম না এখানে। তারা সততার নাটক করতো না। এ সততার মুখোশ পরে, হাওয়াই চটি পরে 5 বছর আগেই তো 35টা প্লট ছিল হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। এখন বেনামে কাজের লোক, কাজের মাসি, কাকা, ওই যে কি কাকু, এদের নামে কত হয়েছে সেগুলোর তো হিসেব করতে হবে, তাই না? পৌরসভা তো ইতিমধ্যে আমি এখান থেকে শঙ্কুদেব পণ্ডার কাছে যাব। বিজেপি নেতা আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। শঙ্কু, কয়েকটা পয়েন্ট সজলবাবু জাস্ট তুলে দিলেন, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে 5 বছর আগে 35টা প্লট হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি মিলিয়ে, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সবটা জানতেন, এমন একটা ইঙ্গিত সজল ঘোষ করলেন। তারপরে তিনি বলছেন কালীঘাটের কাকুর কথা তিনি বললেন, ওই কাকু যার নাম উঠে এসেছিল, কাজের মাসির নামে সম্পত্তি। না দেখুন, আমার মনে হয় যে ইডি একটা চার্জশিট সাবমিট করেছে। সেই চার্জশিটে ওরা একটা অডিও রেকর্ডিংয়ের ডিটেলিং দিয়েছে। আপনি যদি খুব নির্দিষ্ট করে লক্ষ্য করে দেখেন, সেই ডিটেলিংটা পেলেই তো আপনার কিছু বাকি থাকবে না। কোর্টে পড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনারা দেখলে বুঝতে পারবেন স্পষ্ট করে যে কী কাণ্ড হয়েছে। হাজার হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেছে। পশ্চিমবাংলায় শিক্ষা ছিল আমাদের কাছে মূল গর্বের বিষয়। সব থেকে বেশি এফেক্টেড হয়েছে আমাদের এডুকেশন। শিক্ষক আপনি ভাবুন এমন জায়গায় নিয়ে গেছে, আমরা গ্রামে পড়াশোনা করা ছেলে বা শহরেরও যারা বাঙালি ছেলে মেয়ে আছে, তারা দেখবেন মাস্টারমশাইকে দেখলে শিক্ষকের পায়ে হাত দিয়ে প্রণাম করতো। এরা আজকে একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে এমন যে শিক্ষককে আগে ঢুকে বলতে হচ্ছে আমি 2 নম্বরই শিক্ষক নই, এই আমার সার্টিফিকেট। এই শিক্ষক ছাত্র সম্পর্কের জায়গায় নিয়ে চলে গেছে। শিক্ষাটা পুরো লাটে তুলে দিয়েছে। হাজার হাজার ছেলে মেয়ে তারা শিক্ষক হিসেবে চাকরি করার ক্ষেত্রে প্রতারিত হয়েছেন। তারা টাকা দিয়েছেন, টাকা লুটেছে এরা নিজেদের ইচ্ছে মতো করে। একজনের কাছ থেকে 2বার 3বার লুটেছে। যারা করেছেন সেই তদন্তে সায়নী ঘোষকে সেন্ট্রাল এজেন্সি আমি সায়নী ঘোষের কথা বাদ রাখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সজল ঘোষের বক্তব্যটা শোনালাম। উনি বললেন যে হীরক রাজাও এত করতে পারেনি, হীরক রানী যা সময়ে যা করে দিয়েছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, আমি একটু আগে বলেছিলাম, সেটারই রিপিটিশন করব, যে যিনি সিংহাসনে বসে রয়েছেন মানুষ আশা করে তার কাছ থেকে সবাই ন্যায় পাবে, এবং ন্যায় পাওয়ার ক্ষেত্রে তিনি পুত্র, কন্যা, পরিবার, পরিজনকে সিস্টেমের মধ্যে আনবেন না। আইন সকলের জন্য সমান, এই হিসেবে তিনি বিচার করবেন। তিনি যখন নির্দিষ্ট একটি ঘটনায় 2টি